গুড মর্নিং সবাইকে। আজ মহানবমী, কিন্তু আকাশের মুখ বেশ ভার। হয়তো মা চলে যাবেন সেই কারণেই। আর আমরা আজকে বেরিয়ে পড়েছি হুগলি জেলার একটি ছোট্ট জনপদ জনাইয়ের উদ্দেশ্যে। কলকাতা শহরের থিমের পুজো যেমন আমাকে মুগ্ধ করে, তেমন প্রতিবারই চেষ্টা করি মায়ের চিরাচরিত সাবেকি রূপ দেখার জন্য কোনো জমিদার বাড়ি বা রাজবাড়ির পুজো দেখতে। আর তার জন্যই আজ আমাদের জনাইয়ে যাওয়া, কারণ সেখানে রয়েছে প্রায় 10 থেকে 12টি জমিদার বাড়ি বা রাজবাড়ির পুজো, যেগুলো কিন্তু 300 বা 400 বছরের পুরনো। ডানকুনি এক্সপ্রেসওয়ে ধরে আমরা গিয়েছিলাম গাড়িতে। ট্রেনেও খুব সহজে জনাই পৌঁছতে পারবেন, হাওড়া থেকে সময় লাগে মাত্র 20 মিনিট। কিন্তু আপনি গাড়িতে যান বা ট্রেনে, স্টেশনে আপনাকে নেমে একটি অটো বা টোটো করতে হবে, যারা আপনাকে পুরো জনাইয়ের সবকটা পুজো সুন্দরভাবে ঘুরিয়ে দেখিয়ে দেবে। কারণ সবকটা বাড়ির সামনে গাড়ি নিয়ে যেতে হয়তো আপনাদের একটু অসুবিধে হতে পারে। আমরা আমাদের গাড়ি পার্ক করেছিলাম স্টেশন সংলগ্ন জনাই ট্রেনিং স্কুলের মাঠে, যেখানে আরও অনেক গাড়ি কিন্তু পার্ক করা ছিল। গাড়ি পার্ক করে একটু খিদে পাওয়াতে প্রথমেই খেয়ে নিলাম জনাইয়ের বিখ্যাত মিষ্টি আর ছোট সিঙ্গারা, যেটা কিন্তু 10 টাকায় দিয়েছিল 10টা। আর তারপর একটি অটো বুক করে আমরা ঘুরে নিয়েছিলাম সবকটা জমিদার বাড়ি বা রাজবাড়ি। অটো ভাড়া নিয়েছিল 500 টাকা। টোটো বা অটো ভাড়া এখানে ভ্যারি করে 300 থেকে 500 টাকার ভেতরে পুজোর সময়। প্রথমেই আমরা পৌঁছে গিয়েছিলাম জনাইয়ের বাজার বাড়ি বলে পরিচিত একটি বাড়িতে। বাড়িটি লালবাড়ি নামেও পরিচিত। ভেতরে ঢুকেই মনটা সত্যি ভরে গেল এই বাড়ির পুজো দেখে। পুজো প্রায় 280 বছরের পুরনো। বিরাট বড় ঠাকুর দালান, তার সঙ্গে লাল সিমেন্টের সিঁড়িতে রয়েছে অপূর্ব আলপনা। আর মায়ের রূপ সে তো বলে বর্ণনা করা যাবে না। সাবেকি মায়ের রূপ যে কি অপূর্ব, কি চিরন্তন, তা আমাদের সকলেরই জানা। এই বাড়ির আলপনা, ঠাকুর দালান, মূর্তি, ঝাড়বাতি সব মিলিয়ে একটা অদ্ভুত ভালো লাগা যেন মনের মধ্যে এসে গিয়েছিল। বাজার বাড়ির একদম লাগোয়াই রয়েছে জনাইয়ের আরেকটি বড় জমিদার বাড়ির পুজো, নাম তার গোলাবাড়ি। এ বাড়ির পুজো অনেক প্রাচীন। এখানে দুর্গা দালান দেখেই বোঝা যাচ্ছে সেটা। তবে হ্যাঁ, বাড়িটির রক্ষণাবেক্ষণে বোধহয় আরেকটু যত্নের প্রয়োজন ছিল। দুর্গা দালানটি যথেষ্ট সুন্দরভাবে সাজানো, কিন্তু বাকি বাড়িটির রক্ষণাবেক্ষণের প্রয়োজন ছিল বলে মনে হলো। এবং তার সঙ্গে এটাও মনে হলো হয়তো এখানে কেউ থাকেন না, এবং সেই জন্যেই এই রক্ষণাবেক্ষণের অসুবিধাটা রয়েছে। দেখুন, বাড়িটা একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। বাকি মা দুর্গার সেই সাবেকি রূপ দেখে মন ভরে গেল, এবং আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী জমিদার বাড়ির উদ্দেশ্যে। এর পরের বাড়িটির নাম আমাদের অটোওয়ালা দাদা যেভাবে বলে দিচ্ছিলেন আমরা সেভাবেই দেখছিলাম। এই বাড়িটির পুজোর নাম বাণিজ্যে বাড়ির পুজো। এই বাড়িটিও লালবাড়ি নামে পরিচিত এখানে, এবং এই বাড়ির পুজো প্রায় 450 বছরের পুরনো। এরপর আমরা যে বাড়িটিতে গেছিলাম সেই বাড়িটি পরিচিত কর্তাবাড়ি বলে। বিরাট বড় ঠাকুর দালান, এবং এই পুজো প্রায় 350 থেকে 400 বছরের পুরনো। ভেতরে ঠাকুর দালানে পুজো হচ্ছে, এবং উল্টো দিকে রয়েছে মহাদেবের মন্দির। মায়ের রূপ এখানে সাবেকি। আর এই বাড়ির লোকজন কিন্তু ভীষণ অতিথিপরায়ণ। চেনা নেই শোনা নেই, তবুও সকলের সঙ্গে এসে কথা বলছেন, সকলকে প্রসাদ দিচ্ছেন। এটা দেখে কিন্তু খুব ভালো লেগেছিল।
কর্তাবাড়ির পরে আমরা চলে গিয়েছিলাম জনাইয়ের গাঙ্গুলি বাড়ির পুজো দেখতে। গাঙ্গুলি বাড়িটিও ছিমছাম সুন্দর এবং মায়ের মূর্তিও একদম সাবেকি ও খুবই সুন্দর। গাঙ্গুলি বাড়ি দেখা শেষ করে আমরা এরপর রওনা দিলাম জনাইয়ের পুরাতন বাড়ি বা মুখার্জি বাড়ি নামে পরিচিত একটি বাড়িতে। এই বাড়ির পুজো প্রায় 400 বছরের পুরনো এবং এনাদের সাথে কথা বলে জানতে পারলাম এই মুখার্জি বাড়ির পুজোই হচ্ছে আদি পুজো এবং এই কর্তা বাড়ি, জোলা বাড়ি, মাঝের বাড়ি বিভিন্ন যে আরও পুজোগুলো রয়েছে তারা এই মুখার্জি বাড়িরই বংশধর, যারা পরে বাইরে বেরিয়ে গিয়ে আলাদা বাড়ি করেছেন এবং আলাদা আলাদা পুজো করেছেন। এবং তাই জন্য আজও বিজয়া দশমীর দিন এই প্রত্যেকটা বাড়ি থেকে মা আগে এসে দাঁড়ান এই মুখার্জি বাড়ির দরজায়, পুরাতন মুখার্জি বাড়ির দরজায়। আগে মুখার্জি বাড়ির প্রতিমার বিসর্জন হয় এবং তারপরে বাকি প্রতিমাগুলি বিসর্জন হয়। এবং এই পরিবারের আরেকটি ঐতিহ্যবাহী পুজো হলো কালী পুজো। এখানে রয়েছে সোনার কালী প্রতিমা যেটি পুজো করা হয়। এরপরে চলে গেলাম জনাইয়ের সবচেয়ে প্রচলিত বা চর্চিত পুজো কালীপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ির পুজো বা কালীবাবুর বাড়ির পুজো। কালীবাবু ছিলেন একজন তান্ত্রিক এবং এই জায়গাটি ছিল কিন্তু শ্মশান, এবং তন্ত্র সাধনাকালে তিনি মা দুর্গার থেকে স্বপ্নাদেশ পান এবং সেই আদেশ মতোই তিনি এই পুজো শুরু করেন। বাড়ির বাইরে রয়েছে ওনারই প্রতিষ্ঠিত জোড়া শিব মন্দির। আগে ঢুকতে দিলেও এখন কিন্তু পুজো ছাড়া আর বাইরের লোক এখানে ঢোকার অনুমতি নেই। এরপরে রাস্তায় দেখে নিলাম বাক্সা অঞ্চলের প্রসিদ্ধ বদ্যি মায়ের মন্দির। মন্দিরের পরিবেশ ভীষণ সুন্দর, পুকুরের পাশে অনেক গাছগাছালিতে ঘেরা এই মন্দির। সন্ধে হয়ে আসছিল বলে আমরা তাড়াতাড়ি দর্শন সেরে ধরলাম আমাদের পরের গন্তব্যের পথ। পরের গন্তব্য ছিল জনাইয়ের চৌধুরী বাড়ির পুজো। এখন অবধি যতগুলো বাড়ি আমরা দর্শন করেছিলাম তার মধ্যে সবচেয়ে সুন্দরভাবে আলো দিয়ে সাজানো ছিল এই চৌধুরী বাড়ির পুজো। এখানে মায়ের প্রতিমার কিন্তু একটি বিশেষত্ব আছে। এখানে মায়ের 10টি নয় 4টি হাত। আর এখানে মায়ের সাথে কিন্তু পূজিত হন এনাদের কুলদেবতা রাধা মাধব। চৌধুরী বাড়ি দর্শন শেষ করে আমরা এরপর এগিয়ে গেলাম আমাদের পরের গন্তব্য সিংহবাড়ির দিকে। মহাভারতের অনুবাদক শ্রদ্ধেয় কালীপ্রসন্ন সিংহ মহাশয়ের পূর্বপুরুষের বাড়ি এটি, এবং বাড়ির পুজোটি একদম সাবেকি, খুব সুন্দর, কিন্তু বাড়িটির আরেকটি রক্ষণাবেক্ষণের কিন্তু প্রয়োজন বলে আমার মনে হয়েছে। জনাইয়ে আমাদের শেষ গন্তব্য ছিল জনাইয়ের বাক্সা অঞ্চলের মিত্রবাড়ির পুজো। এই পুজো অনেক পুরনো, প্রায় 300 বছরের, এবং এই পুজোর একটি ইতিহাস রয়েছে। বলা হয় মিত্রবাড়ির কুলদেবতা রঘুনাথজির মন্দিরের আদলেই তৈরি হয়েছে আজকের দক্ষিণেশ্বর মন্দির। কথিত আছে রানী রাসমণি ও তার জামাই মথুরবাবু বেনারস যাওয়ার পথে এখানে নিয়েছিলেন কিছুক্ষণ বিশ্রাম, এবং সেই সময় তিনি এই রঘুনাথজির মন্দির দেখেন এবং দেখেন 12টি শিব মন্দির। তাদের ভালো লাগায় পরে রানীমা এই আদলেই তৈরি করেন দক্ষিণেশ্বরের মন্দির ও তার চারপাশের শিব মন্দিরগুলি।
করে দেখে নিয়েছিলাম রঘুনাথজির মন্দির ও জনাইয়ের বিখ্যাত বারুশিব মন্দির। মিত্রবাড়ির পুজো দিয়েই আমরা শেষ করলাম আমাদের জনাইয়ের বনেদি বাড়ি ও জমিদার বাড়ির পুজো পরিক্রমা। সবুজ অসুর, সাদা সিংহ, তুলিতে টানা মায়ের কাজল চোখ আর ডাকের সাজ, এর টানেই বোধহয় বারে বারে ফিরে আসা যায় এই গ্রাম বাংলার পুজো দেখতে। আমার গ্রাম বাংলার এই পুজো পরিক্রমা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এটুকুই। আবার পৌঁছে যাব নতুন কোনো জায়গায়, নতুন কোনো মানুষের সঙ্গে নতুন গল্প নিয়ে শোনাবো আপনাদেরকে।